নির্বাচন নিয়ে যে ট্রেন যাত্রা শুরু করেছে তা কি ধূমকেতুর মতো দুরন্ত গতিতে কিংবা সুবর্ণ এক্সপ্রেসের মতো বিরতিহীনভাবে ছুটে চলবে, নাকি রংপুর এক্সপ্রেসের মতো শিডিউল বিপর্যয়ের কবলে পড়ে কচ্ছপ গতিতে ধীরে ধীরে চলতে থাকবে? তা হয়তো সময় বলে দিবে। তবে শুরু হয়ে গেছে নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটের ট্রেন। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। রকিব কমিশন, নুরুল হুদা কমিশন, সবশেষ আওয়াল কমিশন, বিতর্কিত তিনটি নির্বাচনকাল পেরিয়ে নাসির কমিশনের যাত্রা শুরু হয়ে গেছে। শপথ নিয়েছেন 5 নির্বাচন কমিশনার। আমরা একটু দেখতে চাই নতুন এই নির্বাচন কমিশনারদের সংক্ষিপ্ত বৃত্তান্ত। প্রথমে একটু আমরা দেখব যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়েছেন তার বৃত্তান্ত। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়েছেন এএমএম নাসির উদ্দিন, যার জন্মস্থান কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেছেন। 1979 সালে তিনি প্রশাসন ক্যাডারে যোগদান করেছেন। তিনি জ্বালানি সচিব, তথ্য সচিব এবং স্বাস্থ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তিতাস এবং বাফেক্সের চেয়ারম্যান ছিলেন। সব দায়িত্ব পালন শেষ করে সরকারি কার্য থেকে তিনি 2019 সালে অবসরে চলে যান। এরপরে যিনি জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন, আমরা যদি একটু বলি যে আনোয়ারুল ইসলাম সরকার, যিনি 1993 সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেছিলেন। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং 2022 সালে তিনি অবসরে চলে যান। তিনি প্রধান নির্বাচন কমিশনার যদি কোনো কারণে তার দায়িত্বে না থাকে, তিনি ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার হিসাবে। এরপরে যিনি নির্বাচন কমিশনার হিসাবে আজকে শপথ নিয়েছেন, আমরা যদি একটু দেখি যে আব্দুর রহমান এল মাসুদ, যার জন্মস্থান টাঙ্গাইলে, তিনি 1982 সালে বিচারক হিসাবে যোগদান করেছেন। তিনি দায়িত্ব পালন করেছেন জেলা ও দায়রা জজ হিসাবে। 2017 সালে তিনি অবসরে যান। এরপরে বেগম তহমিদা আহমদ, তিনি সরকারের যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার জন্মস্থান সুনামগঞ্জ জেলায়। তিনি 2019 সালে অবসরে চলে যান। সর্বশেষ যিনি নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছেন, আজকে শপথ নিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তার জন্মস্থান জেলায়। 1988 সালের 18তম লং কোর্সে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছেন এবং সেনাবাহিনীর সর্বশেষ ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2023 সালে তিনি অবসরে যান। আমরা একটু আজকে যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছে, শপথ গ্রহণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন আহমেদ, যার কাঁধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ভার ন্যস্ত হয়েছে। আমরা একটু তার সঙ্গে যুক্ত হতে চাই, কথা বলতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আপনাকে অভিনন্দন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য। আপনাদেরকেও অভিনন্দন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আজকে নানা বিষয়ে আপনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আজকে আপনি বলেছেন যে আপনি আপনার শপথের সম্মান রক্ষার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, নিবেদিত প্রাণ হিসাবে ভোটারদের জন্য কাজ করবেন। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত ছিল, তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। একই সঙ্গে আপনি বলেছেন নিরপেক্ষ একটি ভোটের আয়োজনের জন্য সর্বাত্মকভাবে আপনি চেষ্টা করবেন। কিন্তু আমরা দেখেছি যে আপনার দায়িত্ব নেওয়ার পর সব পক্ষ স্বাগত জানালেও জাতীয় নাগরিক কমিটি, যেটি বলা হয় যে 2024 সালের গণ অভ্যুত্থানে যারা পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে ছিলেন, তারা আপনাকে এক ধরনের গ্রহণ করতে পারেনি। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি তো জানি না, এই আপনার কাছ থেকে প্রথম শুনলাম। এখন দেশের সব লোক আপনাকে কাউকে একদম গ্রহণ করবে বা বর্জন করবে এমন তো হয় না। আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম, তারা যখন দেখবে আমরা কিভাবে কাজ করছি এবং আমরা আমাদের কাজটা সঠিকভাবে করছি কিনা, আমাদের ওয়াদা মাফিক আমরা এগোচ্ছি কিনা, যখন তারা দেখবেন সবাই দেখবেন যে আমাদের পক্ষে হয়ে গেছে আর কি, সবাই আমাদের সমর্থনে চলে আসবে ইনশাল্লাহ। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, যেটি হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে এই মুহূর্তে সবচেয়ে বড় বড় কি চ্যালেঞ্জ দেখছেন আপনি আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে?
আমি তো সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া। এটাই আমার জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাই আমি গ্রহণ করেছি এবং সেটা বাস্তবায়নের জন্য এইটা আমি এই ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য যা যা করার দরকার তা আমি করব। এই মুহূর্তে এটাই আমার জন্য চ্যালেঞ্জ আর কি। এটাই আপনার কাছে আমি আরও একটি সর্বশেষ প্রশ্ন যেটি রাখতে চাই, সেটি হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থান রয়েছে সেক্ষেত্রে একটি রাজনৈতিক ঐক্যমত তৈরি করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে রোডম্যাপের আলোচনা হচ্ছে, সেই রোডম্যাপ প্রণয়নের দিকে আপনাকে প্রথমেই কোন কাজগুলোকে এগিয়ে নিতে হবে, প্রথমে কোন কার্যভার আপনি গ্রহণ করবেন? দেখুন, আমার তো বড় অসুবিধা হলো সব দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা এই গত 15-16 বছর ধরে আন্দোলনে আছে, সংগ্রামে আছে, যে ভোটের অধিকারের দাবিতে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে গত 15-16 বছর ধরে। সুতরাং তাদের তো একটা ওয়াদা রয়ে গেছে জাতির কাছে, তারা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং আমারও ওয়াদাও তাই। দুই পক্ষের ওয়াদা যখন মিলে গেছে, আমি তাদেরকে বলবো যে আপনারা তো যা ওয়াদা দিয়েছেন জাতির কাছে, আসেন আমরা একসাথে মিলে এই কাজটা করি। সুতরাং আমার তো একটা বিরাট অ্যাডভান্টেজ। সুতরাং সব দল তো একত্রিত হয়ে আছে, পুরা জাতিতে একত্রিত। যে ভোটের অধিকারের ব্যাপারে তো কোনো আমি দ্বিমত কাউরে করতে দেখি নাই। আমি একজন ব্যক্তিকেও পাই নাই যে ভোটের অধিকার চায় না। সবাই যখন চাচ্ছে, আপনি তো জাতির মধ্যে তো ঐক্যত হয়ে আছে এই ভোটের ব্যাপারে, তো এটা আমরা সেটাকে তো ইউটিলাইজ করবো। এই অন্তর্বর্তী সরকারের অধীনে যদি নির্বাচনের একটি আয়োজন করতে হয় আপনার কি মনে হয় একদম সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে, চাপমুক্তভাবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন বলে মনে হয়? একদম ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস এই যে অন্তর্বর্তী সরকার, যেহেতু আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একাধিকবার বলছেন যে ওনাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, ওনারা যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে উনি মুক্তি পেতে চান, এই কথাটা উনি উচ্চারণ করেছেন। আমি দেখলাম ওনার উপদেষ্টারাও নাকি বেশ কয়েকজন ওনাকে বলেছেন যে আমাদেরকে কবে ছাড়বেন। সুতরাং নিজেদের যখন রাজনৈতিক অভিলাষ নাই, তো চাপেরও প্রশ্ন নাই। আর বিলিভ মি, আমি তো কোনো চাপ অনুভব করিও নাই এবং করবো এমন ধারণা আমার নাই। আমি বিশ্বাস করি গভর্নমেন্টের তরফ থেকে, সরকারের তরফ থেকে দেয়ার উইল বি নো প্রেশার এবং উই উইল বি এবল টু ওয়ার্ক টোটালি ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ফ্রিলি উইদাউট এনি প্রেশার হোয়াটসোএভার ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড। বিএনপির পক্ষ থেকে আপনার নাম প্রস্তাব করা হয়েছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? আগামী নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিএনপির পক্ষভুক্ত হয়ে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু কাজ করবে বলে আপনার মনে হয় কিনা? এটা আমি শুনতেছি, যেখানে একটা প্রথম আলোতে একটা রিপোর্ট দেখেছিলাম বিএনপির পক্ষ থেকে আমার নাম দেয়া হয়েছে। এখন আবার বিভিন্ন ভিডিও দেখতেছি, জামাত ইসলাম দিয়েছে, এবি পার্টি দিয়েছে, বিপ্লবী কমিউনিস্ট পার্টি দিয়েছে, আরও তারপর কি লেবার পার্টি দিয়েছে, অনেক 17-18টা দল নাকি আমার নাম প্রপোজ করেছে। তা আপনি শুধু বিএনপির নাম বলছেন কেন? জি, আমরা এটাও শুনেছি যে বিএনপি ছাড়া অনেকগুলো রাজনৈতিক দল আপনাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাব করেছে। সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা প্রত্যাশা করছি যে সবগুলো দলকে নিয়ে আপনি একটি সুন্দর নির্বাচন বাংলাদেশকে উপহার দিবেন। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, তিনি এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। অতীতের 12টি সংসদ নির্বাচন অনেক নির্বাচন কমিশনারই বিতর্কের দায় কাঁধে নিয়ে দায়িত্ব ছেড়েছেন, তাদের সম্পর্কে আমরা একটু জানতে চাই। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। প্রথম সংসদ নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কারা দায়িত্ব পালন করেছেন এবং সেসব নির্বাচনে কোন দল ক্ষমতার মসনদে বসেছে দেখে নিতে চাই সেই ফিরিস্তি। আমরা প্রথম সংসদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হয়েছিল 7 মার্চ 1973 সালে, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচারপতি এম.এ. ইদ্রিস। সেই নির্বাচনে বিজয়ী দল ছিল আওয়ামী লীগ, 293টি আসন তারা পেয়েছে। এরপর দ্বিতীয় সংসদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হয়েছিল
আর 18 ফেব্রুয়ারি 1979 সালে সেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন উপরাষ্ট্রপতি এবং বিচারপতি এ.কে.এম. নুরুল ইসলাম। সেই নির্বাচনে বিজয়ী দল বিএনপি 260টি আসন বিএনপি পেয়েছিল। তারপর তৃতীয় সংসদ নির্বাচনের আয়োজন হয়েছিল 7 মে 1986 সালে। সেই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিচারপতি এ.টি.এম. মাসুদ। সেই নির্বাচনে 153টি আসন নিয়ে বিজয় হয়েছিল জাতীয় পার্টি। এরপর আমরা দেখে নিতে চাই চতুর্থ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 3রা মার্চ 1988 সালে। সেই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচারপতি এ.টি.এম. মাসুদ। তিনি আবারও প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন। সেই নির্বাচনেও 251টি আসন নিয়ে ক্ষমতার মসনদে বসে জাতীয় পার্টি। এরপর পঞ্চম সংসদ নির্বাচন, যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল 90-এর গণ অভ্যুত্থানের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি। সেই নির্বাচনে বিচারপতি মোহাম্মদ আব্দুর রব প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 140টি আসন নিয়ে বিএনপি এক ধরনের জাতীয় ঐক্যের সরকার সেটি গঠন করেছিলেন 27 ফেব্রুয়ারি 1991 সালে। এরপর ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1996-এর 15 ফেব্রুয়ারি। যেই নির্বাচনের মেয়াদ খুবই সংক্ষিপ্ত ছিল। 278টি আসন নিয়ে বিএনপি দলীয় সরকারের অধীনে এই নির্বাচনের আয়োজন করেছিল। সেই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ.কে.এম. সাদেক। তারপর যদি দেখি আমরা সপ্তম জাতীয় সংসদ নির্বাচনও একই বছরের 12 জুন অনুষ্ঠিত হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সরকারের সাবেক সচিব মোহাম্মদ আবু হেনা। সেই নির্বাচনে 146টি আসন নিয়ে বিজয়ী দলের আসনে বসেছে আওয়ামী লীগ। এরপরে যদি আমি দেখি অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, যেটি 2001 সালের 1 অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সাবেক সরকারি কর্মকর্তা এম.এস. সাঈদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং 193টি আসন নিয়ে বিএনপি সেই নির্বাচনে বিজয়ী দল হিসাবে ক্ষমতার মসনদে বসেছে। এরপর যদি আমি একটু দেখতে চাই নবম জাতীয় সংসদ নির্বাচন, যেটি অনুষ্ঠিত হয়েছে 2008, যেটি 1/11 সরকারের প্রেক্ষিতে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। 29 ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন সাবেক সরকারি কর্মকর্তা এ.টি.এম. শামসুল হুদা। সেই নির্বাচনে 230টি আসন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতার মসনদে বসে এবং সেই থেকে আওয়ামী লীগের ক্ষমতার যেই পালা সেটি শুরু হয়ে যায়। এরপর 2014 সালে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় 5 জানুয়ারির নির্বাচন বলে যেটি খ্যাত, এবং যেই নির্বাচনকে একতরফা নির্বাচন বলা হয়। যে নির্বাচনে মাত্র 154টি আসনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যায় আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি আসনের নির্বাচন হয়। সেই নির্বাচনে সাবেক আমলা কাজী রকিবউদ্দিন আহমেদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছে। এরপর আমরা দেখতে চাই একাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক আমলা কে.এম. নুরুল হুদা। 259টি আসন নিয়ে এই নির্বাচনে বিজয়ী দল হয় আওয়ামী লীগ। এরপর আমরা দেখতে চাই সর্বশেষ যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনেও সরকারের সাবেক আমলা, সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল, যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই নির্বাচনে 298টি আসন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতার মসনদে, আওয়ামী লীগের নেতৃত্বে যে জোট ছিল সেই জোট 298টি আসন নিয়ে ক্ষমতার মসনদে বসে। সব মিলিয়ে এই 12টি সংসদ নির্বাচনের ফিরিস্তি আমরা দেখলাম। এখন আসলে আমাদের অপেক্ষা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা আরও আলোচনা করব, তবে নিচ্ছি আরও একটি বিরতির পর আমরা আলোচনা করব পঞ্চগড় 1 আসন নিয়ে। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন ভোটের ট্রেন। জাতীয় সংসদের প্রথম আসন পঞ্চগড় 1 আসন। ভোটের ট্রেনের শুরুর দিনের আয়োজনে আসনটি সম্পর্কে জেনে নিব কিছু প্রয়োজনীয় তথ্য। পঞ্চগড় 1 আসন মূলত দিনাজপুর 2 আসনের অন্তর্ভুক্ত ছিল 1984 সালের আগে। 1984 সালের পর দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় যখন আলাদা 3টি জেলা হিসেবে আত্মপ্রকাশ করলো, তখন পঞ্চগড় 1 আসনটি পঞ্চগড় সদর, তেঁতুলিয়া এবং অটোয়ারা উপজেলা নিয়ে 3টি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত হয়েছে। আমরা যদি বলি যে এই আসনের জনসংখ্যা 5,30,811 জন, এটি সর্বশেষ 2011 সালের হিসাবে। আর এই আসনে ভোটার রয়েছেন 4,36,926 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,19,339 জন।
আর নারী ভোটার রয়েছে এই আসনে 2,17,339 জন, 586 জন। আর একজন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার। এই আসনের সীমানার কথা আমরা বলে দিয়েছি। আমরা পঞ্চগড় 1 আসনের, এটি সংসদের প্রথম আসন। আমাদের ভোটের যেই ট্রেনের আমাদের যে আজকের আয়োজন, সেই আয়োজনে আমরা প্রথমেই পঞ্চগড় 1 আসন সম্পর্কে বলেছি। আর আগামীকাল আমরা কথা বলবো পঞ্চগড় 2 আসন সম্পর্কে। তো এই ছিল আজকের আমাদের ভোটের ট্রেনের আজকের আয়োজন। আগামীকাল আবারও একই সময়ে আসবো, আপনাদের সঙ্গে যুক্ত হব। সে পর্যন্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন।